আমি একদম পরিষ্কারভাবে এটা বলতে চাইছি, অনেক আনআনসার্ড কোয়েশ্চেন্স আছে, সেগুলো যতক্ষণ না হচ্ছে সেগুলো কমপ্লিট জাজমেন্ট এটা নয়। সঞ্জয় রায় কাঠগড়ায় দাঁড়িয়ে কি বলেছে সেটার ডিসিশন বা সেটার উপরে কমেন্ট একমাত্র জাজ করতে পারেন, আমি না। সঞ্জয় রায়কে যদি দোষী সাব্যস্ত করা হয়, সোমবার রায়দান করা হয়, তার শাস্তি হয়, সেটা তো কিছু বলার নেই, সেটা তো হওয়াই উচিত। কিন্তু তার সাথে যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল এবং তারা থানার ওসি এবং সন্দীপ ঘোষের এগেনস্টে যা যা প্রমাণ তারা পেয়েছিলেন, তারা যেগুলো সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিলেন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেই ফাইল উল্টে সেটা দিয়ে খুব কনসার্ন জানিয়েছিলেন, সেইগুলো কোথায়? সেই চার্জশিট না দেওয়া তো তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, আরো যারা জড়িত তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। সঞ্জয় রায়ের শাস্তি হচ্ছে খুব ভালো কথা, বাকিদের কি হবে সেই নিয়ে আমরা রাজপথে এখনো আছি। দেখুন, এটা অপ্রত্যাশিত কিছু নয়। সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং সিবিআই যে প্রাথমিক চার্জশিট, তাতে একজনকেই নাম দেওয়া হয়েছে, তার শাস্তি রায়দান হচ্ছে, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যে বক্তব্যগুলো হচ্ছে, যদি শুধু সঞ্জয় রায় একা এই ঘটনার সাথে যুক্ত নয়, আমরা প্রথম দিন থেকে বলছি, একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে একটা আরজিকর হাসপাতালের মতো 4 তলায় উঠে মদ্যপ অবস্থায় একজন মহিলা জুনিয়র ডাক্তার ঘুমিয়ে আছেন, কিভাবে খবর পাবে? তথ্য প্রমাণ তাহলে কেন লোপাট করা হবে? আত্মহত্যা বলে কেন চালানোর চেষ্টা হবে? কারা করলো? কি মোটিভে করলো? সিএফএসএল রিপোর্ট অনুযায়ী ওই সেমিনার রুমে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, তাহলে কোথায় হলো? কারা করলো? ফলত প্রত্যেকে যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, প্রত্যেকে যতদিন না সর্বোচ্চ শাস্তি হয় ততদিন অবধি তো বিচার প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে না। ততদিন আমরা কিভাবে বলতে পারি যে আমরা জাস্টিস পেলাম? সঞ্জয় রায় তো এই কথাগুলো আরো বেশি কোর্টে, এর আগে তদন্তকারী সংস্থা বলুন যে কোর্টে মুখ খোলা উচিত ছিল। এর আগে কোর্টে যখন তার জেরা হয়েছে সে তো মুখ খোলেনি, তার দায় পড়ছে যে এই গোটা ঘটনাকে তাকে যদি ফাঁসানো হয়, সে যদি একা ইনভলভ না হয়, তাহলে আর কারা কারা এটার সাথে ইনভলভ সেটা প্রকাশ্যে আনতে হবে, তাকেই আনতে হবে। এটা নিয়ে আমাদের তো আলাদা করে কিছু বলার নেই, একদমই নয়। এটা একদম বিচারে একদম বেসিক মিনিমাম স্টেপ, যে যার বিরুদ্ধে প্রাইমারি অভিযোগ পাওয়া গেছে তাকে একটা দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু আর যারা যারা যুক্ত এটার সাথে, যারা প্রকৃত অপরাধী, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, না হলে আমরা কিভাবে খুশি হব? না, বিচার হচ্ছে না, বিচারের নামে প্রহসন হচ্ছে। অবশ্যই চালিয়ে যাব যতদিন না আমাদের সহকর্মী বিচার পান, আমাদের অভয়া বিচার পায়, অভয়ের মা বাবা বিচার পায়, আমরা বিচার পাই, ততদিন আন্দোলনের পথে আমাদের থাকতেই হবে। দেখুন, দোষী সাব্যস্ত হয়েছে ভালো কথা, কিন্তু আমরা মনে করি রায় যাই হোক না কেন, আমাদের ইনভেস্টিগেশনে যে ফাঁক ফোকর আছে, যে গ্যাপগুলো আছে, সেগুলো এখনো বাকি আছে। আমার মনে হয় এগুলো ভালো করে ইনভেস্টিগেশন করে সেই জায়গাগুলো খুঁজে বার করতে হবে যে সঞ্জয় রায় ছাড়া আর কারা ইনভলভমেন্ট ছিল। যদি আরো কেউ থাকে, যদি না থাকে, তাহলে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর একটা সঠিক উত্তর যেন সাধারণ মানুষ পায়, এটা আমাদের প্রশ্ন। একদমই ওই প্রশ্নগুলো আমরা লিফলেট বিলিও করব এবং সেই প্রশ্নগুলো আমরা সাধারণ মানুষের কাছে দেবো এবং আমরা দরকার হলে ওটা লিগালি মুভ করে নিয়ে যাবো এবং প্রশ্নের উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করবো। দেখুন, সঞ্জয় রায় কি বলেছে এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, কারণ সঞ্জয় রায় যেটা বলেছে সেটা সঞ্জয় রায় এবং কোর্টের মাঝে বলেছে, তো কোর্ট সেটা বিচার করুক, ওই ব্যাপারে আমরা কমেন্ট করবো। ঠিক আছে, ও যেটা বলেছে সেটা কোর্ট দেখুক, কিন্তু আমরা মনে করি আরো কেউ না কেউ আছে, এটা আমরা মনে করি। সঞ্জয় রায় বলুক না বলুক ওটা তো ইম্পর্টেন্ট না, আমরা মনে করি। এবং যা প্রশ্নগুলো উঠে এসছে অন দ্য বেসিস অফ সায়েন্স, ফরেন্সিক ল্যাবরেটরি, আপনার ডিএনএ রিপোর্ট, আপনার সিসিটিভি ফুটেজ, এগুলো যে কথাগুলো বলছে আমার মনে হয় সেই ব্যাপারগুলোকে আমাদের মনে হয় এরকম হচ্ছে যে আরো কিছু লোক আছে যাদেরকে বাঁচানোর প্রচেষ্টা করছে।
না, ও কথাটা আমরা বলিনি, কে স্কেপগোট কে এগুলো আমরা বলবো না, কিন্তু আমরা মনে করি আরো লোক আছে এবং যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমার মনে হয় ইনভেস্টিগেশন আরো হয়। না, খুশির জায়গাতে আবার বললাম, খুশি এখানে হবে না। খুশি বিচার প্রতিষ্ঠাতে খুশি, বিচার পাওয়াতে নয়, বিচার প্রতিষ্ঠাতে। যে বিচার হলে সাধারণ প্রান্তিক মানুষ, রিক্সাওয়ালা, ফলওয়ালা, জুতোওয়ালা মনে করবে যে এই দেশে এরকম বড় ক্রাইম হলে কেউ বাঁচতে পারবে না, ক্রাইম করে তারা পালাতে পারবে না। তো এটা হলো বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। একজন ক্রাইম করলো, একজন ফাঁসি হলো, এটা বিচার হলো। বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গেলে পুরো যত প্রশ্ন আছে, যত মানুষের ভাবনা আছে, সেই ভাবনার কাছে আপনাকে একটা বিশ্বাসের আলো পৌঁছে দিতে হবে। না, আমরা মনে করি না একা, আমরা মনে করি আরো, এবং সেই প্রশ্নগুলো আছে কোর্টে আমরা নিয়ে যাব, কোর্ট কি বলে সেটা দেখা যাবে। আন্দোলন আছে। এটা আমি আর পুলিশের মধ্যে আছে, পুলিশ ডেকেছে, অবশ্যই আমি আইনের সাহায্য নিয়ে যেতে হলে যাব, যেভাবে যেতে হয় সেভাবেই যাব। তো এটা আমার পার্টটা আমার মনে হয় আজকের ডিসকাশনের পার্ট নয়, এটা ব্যক্তি বিশেষে থেকে যাক, বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা। প্রশাসনের মুখে প্রশাসনের মুখে প্রশাসনের মুখে প্রশাসনের মুখে প্রশাসনের মুখে আধার রাতের বসালো, আধার রাতের বসালো, আধার রাতের বসালো, লড়াই করে বিচার চাই, লড়াই করে বিচার চাই। যেটা বলার সেটা হচ্ছে যে আজকে কনভিক্টেড করা হলো বিএনএসের 63, 64 এবং 105-এ। আমাদের যে আন্দোলন অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে 9 আগস্ট থেকে আমরা শুরু করেছিলাম, তার একটা উল্লেখযোগ্য স্টেপ হিসেবে আমরা এটা দেখি। বায়োলজিক্যাল যে এভিডেন্স ছিল, সিবিআইয়ের যে প্রাইমারি চার্জশিট, সেই চার্জশিটের বেসিসে জাস্টিস যিনি ছিলেন তিনি এই রায় কনভিক্টেড করেছেন, সোমবার দিন সাজা ঘোষণা করবেন। কিন্তু যে প্রশ্নটা আমরা বারবার বলছি শুরুর দিন থেকে, যে আপনি আগে বলুন এক না একাধিক, তদন্তকারী সংস্থা সিবিআইকে বলতে হবে যে এক না একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত। যদি একজন ব্যক্তি জড়িত হয় এবং সেই জড়িত ব্যক্তি সঞ্জয় রায় হয়, যার সাজা ঘোষণা হলো, তাকে আমরা একটা এই আন্দোলনের উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে ধরছি। কিন্তু যে কথাটা আমরা বলছি সেটা হচ্ছে যে এটা যে যদি এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাপ হয়ে থাকে, এভিডেন্স ডিস্ট্রাকশন হয়ে থাকে, এবং সেই জায়গায় যদি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল জড়িত, তাহলে তার সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়? তাদের বিচার কবে হবে? তাদেরকে নিয়ে ক্রিমিনাল প্রসিডিং কবে শুরু হবে? যদি একাধিক ব্যক্তি, কেন আমরা বলছি আরজিকর মেডিকেল কলেজের ভিতরে একজন সিভিক ভলান্টিয়ার যে ওই হসপিটালের কেউ নয়, সে বাইরে এলো, ঢুকলো, এমার্জেন্সি বিল্ডিংয়ে গেল, 3rd ফ্লোরে গেল, রেপ এবং মার্ডার করলো, অথচ দেখা যাচ্ছে যে এই ঘটনা ঘটানোর পর সে বাইরে থেকে একজন ব্যক্তি এই ধরনের ঘটনা কীভাবে ঘটাতে পারে? তাহলে আমরা প্রাথমিক অনুমান এবং ক্রাইম সিনকে দেখে, সেমিনার রুমকে দেখে আমাদের যেটুকু মনে হয়েছিল, সেই অনুমানের বেসিসে আমরা বলেছিলাম এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত। আজকে যদি দেখতে হয় এমআইএমবি রিপোর্ট, সেখানে অ্যান্টিমোর্টামে ইঞ্জুরির কথা 14 থেকে 16টার কথা বলছে, তাহলে সেখানে তারা পরিষ্কার বলছে যে ফাইটিং এবং স্ট্রাগলের সাইন আছে। সিএসএফএল এর রিপোর্টে বলছে সেমিনার রুমে তারা কোনো ফাইটিং এবং স্ট্রাগলের সাইন পায়নি। তাহলে সিন অফ ক্রাইম কোথায়? আপনি ট্রায়াল শুরু করছেন, রায় ঘোষণা হচ্ছে, সাজাদান হচ্ছে, মানুষের যে পরিমাণ প্রত্যাশা জড়িয়ে আছে, তাহলে আপনি আমাকে বলুন যে সিন অফ ক্রাইম সিন কোথায়? সিবিআই এখনও বলছে ক্রাইম সিন সেমিনার রুম। তাহলে যে পরিমাণ বায়োলজিক্যাল এভিডেন্স আছে, সঞ্জয় রায় একজন অভিযুক্ত, একথা দিনের আলোর মতন পরিষ্কার। এই জায়গা থেকে অন্য রকমের কোনো জায়গা ফাঁকফোকর রাখার প্রশ্ন নয়। কিন্তু যে প্রশ্নটা এর আড়ালে গুলিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এইটা, যে একাধিক ব্যক্তি সঞ্জয় রায় ছাড়া আর বাকি যারা, তাদেরকে আপনারা কেন ধরছেন না? তারা কেন এখনো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে? সবচেয়ে বড় যেটা প্রশ্ন আমি করতে চাই সেটা হচ্ছে, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর ইনভেস্টিগেশন করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট এটা মনিটর করছে, তারপরেও যদি এই ঘটনায় একাধিক ব্যক্তি, সিএসএফএল এর রিপোর্টে পরিষ্কার একাধিক ব্যক্তির অস্তিত্ব আছে, তারপরেও যদি ক্রিমিনালরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়, তাহলে এই কেমন বিচার? তাহলে একদমই খুশি নয়। এটা একটা প্রাথমিক প্রাইমারি মিনিমাম স্টেপ। আমরা মনে করি যে লার্জার কনস্পিরেন্সি আছে, এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে, ইনভেস্টিগেশনকে হাসাপ হয়েছে, এভিডেন্স টেম্পার হয়েছে, তার তথ্য প্রমাণীদের জন্য তাদের ক্রিমিনাল প্রসিডিং কবে শুরু হবে? তাহলে এই যে বৃহত্তর চক্র জড়িয়ে আছে এই ঘটনাকে কেন্দ্র করে, তার অবিলম্বে সামনে আসা প্রয়োজন।
এই জায়গাটা যতক্ষণ না আসছে আমরা মনে করি আমরা জাস্টিসের পথে এগোতে শুরু করেছি, কিন্তু যতক্ষণ না এই পুরো চিত্রটা কমপ্লিট হচ্ছে আমরা মনে করি জাস্টিস ডেলিভার হয়নি। সঞ্জয় রায় যদি দোষী হয় তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হোক, সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমাদের যে ঘটনার যে মোটিভ, কেন এই ঘটনা করলো সঞ্জয় রায়, অ্যাক্সিডেন্টাল নাকি পরিকল্পিত হয়ে থাকলে আর কারা জড়িত, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পাইনি, কোথাও পাইনি। এবং সিবিআই তারা তো প্রকৃতপক্ষে একটা বিচারের নামে প্রহসন করছে, যেখানে দেখা যাচ্ছে 68 জন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যাতায়াত করেছে 4 ঘন্টায়, সেখানে সিবিআই নাকি একজন বাদ দিয়ে সঞ্জয় রায় বাদ দিয়ে কাউকে চিনতে পারেনি। তাহলে প্রকৃতপক্ষে সিবিআই কলকাতা পুলিশের চোখ দিয়ে এই ঘটনাটিকে দেখেছে, ফ্রেশ কোনো ইনভেস্টিগেশন তারা করেনি, তাহলে সত্যটা সামনে চলে আসতো। ফলে এই ঘটনায় আমরা স্বভাবতই একদিকে যেমন হতাশ, অন্যদিকে আমাদের লড়াই চলবে, আন্দোলন চলবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই প্রশ্নগুলোর উত্তর না আমরা পাচ্ছি। অবশ্যই, কারণ সিবিআই আজকে যেমন ভাবে সেখানে চার্জশিট দেবে, তারা যা তথ্য প্রমাণ দেবে তার ভিত্তিতেই তো বিচারকরাই দেবে। তাদের যদি তথ্য প্রমাণ করে না প্রডিউস করে, অবশ্যই আমরা তো বলতে চাইছি বলির পাঠা না হোক, কিন্তু সে যদি দোষী হয় তাদের শাস্তি হোক। কিন্তু তার সাথে আর কারা জড়িত ছিল, বলির পাঠা কিনা সেটা কোর্ট বিচার করবে, কিন্তু আর কারা জড়িত ছিল, যে আমাদের প্রশ্নগুলো সুনির্দিষ্ট প্রশ্ন এখানে আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তো উত্তর চাই, না হলে আমরা কি করে এই ময়দান ছাড়তে পারি, লড়াই ছাড়তে পারি। ফলে শুরু থেকে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কলকাতা পুলিশ দিতে পারেনি, সিবিআই দিতে পারেনি, এবং কোর্টের কাছ থেকে আমরা প্রশ্নগুলোর উত্তর আমরা পাচ্ছি না, ফলে আমাদের লড়াই চলবে।